আমি সেনাপ্রধানকে বলবো আপনি অন্তত সরি বলা উচিত, কারণ আপনার এমন দু একটা কাজ আপনি করেছেন বিগত এক সপ্তাহের মধ্যে যেগুলো আপনাকে মানায় না, আপনার এগুলা করা উচিত হয় নাই। আপনি সেনা প্রধান হয়ে আপনাকে হিন্দুদের মন্দিরে যাওয়ার প্রয়োজনীয়তা নাই, এটা সরকারের প্রতি আপনি চ্যালেঞ্জের সৃষ্টি করে দিচ্ছেন। আর সেখানে গিয়ে ধানের শীষের পোস্টারের পাশে গিয়ে দাঁড়াবেন, এটা সঠিক কাজ আপনার হয় নাই। এটার জন্য জাতির কাছে আপনি সরি বললে হইতো, বাকি শব্দটুকু ব্যবহার না করলে চলতো। এনসিপি সম্বন্ধে বক্তব্যটা না চললো বলতো, এনসিপির ছেলেরা শিশু, এটা বলার প্রয়োজন ছিল না, কারণ শিশুরা যে কথাটা বলেছে দেখুন সত্যি কথাই বলেছে। এবং এই যে আরেকটা কথা বলেছে যে আর্মির গিলু নাই, এটা তো নতুন কথা না, এটা তো সারা বিশ্বে বলে যে আর্মির বুদ্ধি হাঁটুতে, এটা তো নতুন কথা না, এটা বাংলাদেশের আর্মি বেলায় না, এটা ইসরায়েলের আর্মি বেলায় একই কথা বলা হয়, আমাদের প্রিয় পাকিস্তান আর্মি বেলায় এই কথাই বলা হয়, পৃথিবীর সব দেশে আর্মির কাছে কথা বলা হয় যে আর্মির বুদ্ধি হলো গেটুতে। এটা নতুন কথা নয়, কারণ আর্মিতে আমি কি বলছি, আর্মি ইজ এন গাইডেড মিসাইলস, সে ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তার বুদ্ধি ব্যয় করার কোনো সুযোগ নাই, বুদ্ধিমত্তা দিয়ে সে কিছু করতে পারে না। আর্মি জেনারেল 50 বার জন্মগ্রহণ করতে পারে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। আমি আবারও বলছি, আর্মি জেনারেল বা সেনা প্রধান 50 বার জন্মগ্রহণ করতে পারে, 50 বার জেনারেল হতে পারে, কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। কিন্তু একজন রাজনীতিবিদ যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে পারে, আর সে রাজনীতিবিদ যদি রাষ্ট্রপতি হয় তার যখন ইচ্ছা হবে তখন রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে। তখন তার বুদ্ধি লাগবে, মেধা লাগবে, জ্ঞান লাগবে যে কখন যুদ্ধ ঘোষণা করব, কখন করব না। এই জন্য অনেকে বলা হয় যে সেনা বাহিনীদের বুদ্ধি দরকার নাই, গিলু তৈরি চলবে, গিলু নাই, কারণ গিলু তো বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। সেনা প্রধানদের ভালো মন্দ বিচার করার কোনো সুযোগ নাই, তাদেরকে যেটা নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ তাদের পালন করতে হবে। এইটাই বাংলাদেশ মিলিটারির লতে পরিষ্কার লেখা আছে, ওখানে লফুল আনলফুল কমান্ড বলে কোন কথা নাই, হোয়াট এভার ইউ অর্ডারড, এটা পরে বানাইছি আমরা, লফুল আনলফুল এই কত কিছু। সরকার কোনদিন আনলফুল কাজ করে না, সরকার যেটা করে করবে, এটা আমাদের দেশে এগুলো একটা ভাওতাবাজি। যাই হোক, সেনা প্রধানের প্রতি এরকম সেনা প্রধানকে আক্রমণ করাটা যেমন অনুভূত, এটাও যেমন আমরা চাই না, কারণ সেনা প্রধান একটা বিশাল একটা ফোর্সের সেন্টিমেন্ট, একটা ইমোশন ক্যারি করে, তার অধীনে হাজার হাজার দক্ষ দেশপ্রেমিক সৈনিক আছে, যাদের প্রধানকে যদি কেউ কটূক্তি করে তাহলে তারা ভালোভাবে নিবে না, নেয় না, না উচিত না। তাদের প্রতিক্রিয়া দেখাইতে গেলে তখন দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি হবে। তাই উনি যেহেতু বলে ফেলেছেন যে ওরা শিশু, হ্যাঁ শিশু, জাস্টিফাইড শিশু, কিন্তু আমি বলবো সেনা প্রধানদেরকে আরো সাবধানে পথ চলতে, আরো সাবধানে যেতে। আপনি সেনা প্রধান, আপনি হিন্দু প্রধান না, আপনি খ্রিস্টান প্রধান না, আপনি বুদ্ধ প্রধান না, আপনি মুসলমান প্রধান না, এমনকি মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ো আপনার দায়িত্ব না। যদি কোথাও ভ্রমণে যান, ভিজিটে যান, থাকেন, সেখানে আপনি নামাজ পড়তে পারেন গিয়া, কিন্তু হিন্দু বাড়িতে গিয়ে আপনার ওই পূজা দেখা আপনার দায়িত্ব না, এটাও আপনার সঠিক কাজ করেন নাই। আর সেখানে গিয়ে যখন আপনার একটা পোস্টার দেখলেন তখন তো বলা হচ্ছিল, আনফর্চুনেটলি এবং অত্যন্ত কাকতালীয় ভাবে সেই পোস্টারটা আপনার একটা বন্ধুর পোস্টার, যে আপনার একজন স্নেহভাজনের পোস্টার, আপনার অতি প্রিয় পোস্টার, যাকে আপনার বাসায় দেখা যায়, যার বাড়িতেও আপনি যান দেখা যায়, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান দেখা যায়। এরকম একটা লোকের পোস্টার তো আপনার ওই সবাই যাওয়া উচিত হয় না সেনাপ্রধান সাহেব। এতে আপনি আমাদেরকে অসম্মানিত করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন। এই কথাগুলো ছেলেরা বলতে বাধ্য হচ্ছে কেন? আমি আবার বলছি, ছেলেরা মিথ্যা কথা বলে না, শিশুরা কখনোই মিথ্যা কথা বলে না, কারণ তারা সত্য কোনটা মিথ্যা কথা জানে না, তারা যেটা দেখে সেটি তারা বলে। কাজেই তারা যেটা বলেছে, এনসিপি নেতারা, তারা সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে। আমাদের কি দেখাবেন সেভাবে সাবধান থাকা উচিত। সকল নেতাদেরকে বলবো তাদের সাবধান উচিত হই। এনসিপি গালি দিয়ে পার পাবেন না। এনসিপি যদি শিশু থাকে তো দিন তার সত্য কথাই বলবে, এনসিপির কোনো কথাকে
আমি এখনো গুরুত্বের সঙ্গে দেখবো না, যেহেতু আমি তাদেরকে মনে করি তার শিশু। তবে তাদের কথা প্রতিক্রিয়া দেখাবো না, তাদের কথার পাল্টা জবাব দিব না। আমি তাদের কথা শুনবো, শুনে হাসবো, বা আমার যদি কোনো ভুল থাকে তার কথার মধ্যে, আমি আমার নিজের ভুলকে শুধরাবো। ওই শিশুর কথার মধ্যে যদি আমি দেখি যে হ্যাঁ এটা ভুলটা আমার হয়েছে, আমার এই কথাটা বলা ঠিক হয় নাই, তাহলে আমি শুধরাবো, শিশুকে ধমক দেব না। শেখ হাসিনাকে বধ করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সার্জিস হয়ে গেছে, তৈরি হয়ে যায়। আপনার প্রতিপক্ষ তৈরি হয়ে যাবে, কেউ আটকাতে পারবেন না। আমার প্রতিপক্ষ তৈরি হয়ে যাচ্ছে, আমি আজীবন আমার এলাকায় এমপি থাকতে পারবো না, অনেক দাঁড়ায় গেছে, প্রতিপক্ষ হয়ে যাবে। যাদেরকে আমরা লাইল্লা পাল্লা নিয়ে আসছি, ঘুরাইছি, পিছিয়ে পিছিয়ে ঘুরছে, আমাদের চা বানায় খাওয়াইছে, এখন তাদেরকে আমাদেরকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, এবং প্রতিযোগিতা করে হয়তো পাশও করা যাবে না। কাজে প্রতিযোগী তৈরি হয়ে যায় রে ভাই, প্রতিযোগীকে দাবানো যায় না, আটকানো যায় না। যারা করেছেন অতীতে কেউ টিকতে পারেন নাই। প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতা করেন যোগ্যতার ভিত্তিতে, নিজের যোগ্যতা অর্জন করেন, না যোগ্যতা ধরে রাখেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনিও জয়ী হবেন। কাজে আপনি যে বলছেন আওয়ামী লীগের রাজনীতি আসা উচিত, কিন্তু তাদের পথ তারা নিজেরাই বন্ধ করে গেছে। তাদের পথ যদি তারা বন্ধ না করতো তাহলে আসতে, হ্যাঁ, তবে একটা জিনিস করতে পারে আওয়ামী লীগ, এটা আমি একটু আকবরের পরামর্শ দিচ্ছি, যে নতুন নেতৃত্ব তৈরি করেন, নতুন ছেলেদেরকে পাঠিয়ে দেন, তারা সে বাড়তি দাঁড়াক। যদি আওয়ামী লীগের নামে করতে না দেয়, অন্য যে কোনো একটা নামে স্বতন্ত্র করে দাঁড়াক, বা একটা মার্কা বলে স্বতন্ত্র মার্কা নিয়ে দাঁড়াক। এই মার্কাগুলোকে পরে আপনার ঘোষণা দিয়ে দেন যে এই জায়গায় যারা যারা দাঁড়াইছে তারা সব আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে বুঝে নেবে। নতুন ছেলেদের দাঁড়ায় দেন, যারা হয়তো যে আওয়ামী লীগ করে না, আটকাতে পারবে না। গ্রামে গঞ্জে অনেক সাহসী ছেলে আছে, অনেক সাহসী নেতারা আছে, যারা গোপালগঞ্জ তো আছেই, বুঝতে পারছেন না? কাজে এটা হয়ে যাবে। কাজে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে বাধা দেওয়ার কোনো কারণ নাই, এবং দেওয়া উচিত না। আর আওয়ামী লীগেরও উচিত হবে যে কোনোভাবে হোক নির্বাচন অংশগ্রহণ করা। নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা হলে কারোর লাভ হবে না, এবং ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। উনি হয়তো পরিবর্তন হয়ে থাকতে পারেন ক্ষমতায়, উনি হয়তো ইচ্ছে করলে, বা অন্য রাজনৈতিক দল যারা জয়লাভ করবে তারা হয়তো সম্মান সূচক ভাবে ডক্টর ইউনূস সাহেবের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তারা রেখে দিতে পারেন। এই উদাহরণ পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক দেশে দেখেছি, এটা বাংলাদেশে হওয়া সম্ভব। কাজে এখানে নির্বাচনটা সুষ্ঠু হোক, নির্বাচনটা হোক সময় মতো হোক, এইটার জন্য সবার চেষ্টা করা উচিত। সকল রাজনৈতিক দলের কাছে আমি বিনীত বলবো, আপনাদের দেশপ্রেম, জনগণের প্রতি আপনাদের প্রেম প্রমাণ করার একটা মহৎ সুযোগ সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে। আশা করি সেই নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা প্রমাণ করবেন যে আপনার দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। আক্তার ভাই, আমাদের শেষ প্রশ্ন অনুষ্ঠানের, আমরা আজকের অনুষ্ঠানে আমরা শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করতে চাই। বিশেষ করে এখানে প্রায় অনেক দর্শক আওয়ামী লীগের যারা সমর্থন করেন বা আওয়ামী লীগ যারা এখনো করেন বাংলাদেশে, তারা কিন্তু তাকিয়ে থাকেন এই আমাদের, বিশেষ করে আপনি যখন আসেন আপনার কিছু কথা, সুস্পষ্ট কথা, সত্য কথা বলে ফেলেন জন্য, যে তারা কিন্তু আশা দেখছেন যে শেখ হাসিনা ফিরবেন এবং বাংলাদেশের রাজনীতিতে আবার হাল ধরবেন। এই বিষয়ে কি বলবেন? দেখেন, আমাদের জননেতা তারেক রহমান সাহেব গতকালকে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, খুবই বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যদি আমাদের মধ্যে, আমাদের বলতে উনি অবশ্যই বুঝিয়েছেন আওয়ামী লীগ বিরোধী শক্তির মধ্যে যদি অনৈক্য দেখা দেয়, তাহলে ফ্যাসিস্ট সরকার আবার ক্ষমতায় চলে আসবে। উনি ফ্যাসিস্ট বললেও ফ্যাসিস্ট তো কে বুঝতে পারছেন কে? অর্থাৎ যদি অনৈক্য সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী শিবিরে, তাহলে জনাব তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন যে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। এর চেয়ে বড় কথা তো আমি বলতে পারবো না, উনি তো বলে দিয়েছেন। আমাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে কি হবে বলেন? অনৈক্য যদি হয়, অনৈক্য মানে কি? আমাদের সবাইকে মিন্ডে এখন আমাদেরকে বাদ দিয়ে যদি করেন, এখন মনে করেন আমার কটিয়ে দিয়ে পাখন যাতে আমাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ বিরোধী শক্তি যদি কিছু করতে যায় তাহলে সফল হবে? সেখানে তো আমি আওয়ামী লীগের প্রার্থী দাঁড় করে দেবো একজনকে, সে পাশ করে আসবে, টাকাওয়ালা লোক আছে, টাকাওয়ালা লোক আছে, পাশ করে থাকবে।
তার তো সমস্যা নাই, তার ছেলেকে দাঁড় করে দেবো না, নাতিকে দাঁড় করে দেবো। কারণ আমাকে সঙ্গে যদি অনৈক্য করেন তাহলে ক্ষতিটা কার হবে? আমাদের বলছেন। আমরা তো আওয়ামী লীগ বিরোধী শক্তি। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যারা আমাদের মধ্যে যদি অনৈক্য হয়, সেই অনৈক্যটা যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। আমরা বলবো আমাদের এলাকায় কটিয়া দিয়ে বাহুন উদাহরণ দিয়ে বলবো যে আমাদেরকেও যদি জয়লাভ করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। বিএনপিকে যদি জয়লাভ করতে হয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে। এই ঐক্য বিনষ্ট হলে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসবে না, এই অনৈক্য হলে বিএনপির মধ্যে যদি অনৈক্য হয়, বিএনপি নেতা কর্মীদের যদি অনৈক্য হয়, তাহলে বিএনপিরই ক্ষতি হবে। যারা জয়লাভ করবে বিএনপিকে হারিয়ে, তারা কিন্তু বিএনপিকে আপন মনে করবে না। এতদিন অনেকের সঙ্গে আপনারা আপন করে চলেছেন আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য, এখন কিন্তু তারা আপনাদের সঙ্গে নাই। সবচেয়ে বেশি আঘাত গত 1 বছরে আওয়ামী লীগ যারা করেছে তার চেয়ে অনেক বেশি করেছে যে বন্ধুদেরকে আমরা লালন পালন করে রেখেছি। আজকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দল কমিটির বাধা দিয়েছে তারাই, যাদেরকে ওনারা গত 20 বছর 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগলিয়ে রেখেছিল। তাদের কমিটি তাদেরকে বলেছে, আমার নেতাকে যে গালি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির লেকচার দিয়ে মিছিল করে, তারা কিন্তু আওয়ামী লীগ করে না। এত বড় গালি আওয়ামী লীগ দিতে পারে নাই যত বড় গালি আমার বন্ধুরা আমার নেতাকে দিয়েছে। কাজে আজকে আমি মনে করি যদি আমাদের মধ্যে অনৈক্য হয় তাহলে প্রতিপক্ষ জয়লাভ করবে। আমাদের মধ্যে কত বড় করবেন সেটা আমরা দেখেন, কত ছোট করবেন আপনারা দেখেন। তো ঐক্য ধরে রাখতে হবে, বিএনপির দলীয় ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে ঠেকাইতে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে বাকি সকলকে ঐক্য ধরে রাখতে হবে। এখানে নির্বাচন যদি করেন ঐক্য ঠিক রেখে নির্বাচনটাকে বানচাল না করার জন্য চেষ্টা করতে হবে, এটাও ঐক্য হবে। নির্বাচনের প্রতিযোগিতা করবে, বিপক্ষে থাকবে, কিন্তু নির্বাচন যেন বানচাল না হতে পারে সেভাবে ঐক্যমত থাকতে হবে। এই ঐক্যমত না হলে, কাজে আওয়ামী লীগের মানে বাতাস সুবাতাস তো বইতে শুরু করেছে, আমার কাছে চোখে তো খুব সুবাতাস মনে হয়, কারণ ঐক্যটা ধরে রাখতে পারতেছে না। ঐক্যটা থাকবে কিনা সন্দেহ, কারণ এই নির্বাচনের যে ঐক্যটা কতটুকু ধরে রাখা যাবে আমি জানি না। আজকে তো জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা, ঐক্যমতে ঘোষণা হওয়ার কথা, এখন পর্যন্ত আমি দেখি নাই ঘোষণা হয়েছে কিনা জানি না, আমি সরি খেয়াল করতে পারি নাই, হয়তো ঘোষণা হয়ে যেতে পারে, আমি জানি না ঘোষণাতে কি হবে। ইতিমধ্যে আমার মহাসচিব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, তা উনি তো ওই প্রক্রিয়াতে নাই, তো বুঝাই যাচ্ছে। কাজেই আমি বলবো, আমি আওয়ামী লীগের পক্ষে বলবো না, কারণ আওয়ামী লীগ যা ক্ষতি আমাদের করেছে, এই মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে যে ক্ষতি করেছে অন্য কেউ করতে পারে নাই। আজকে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, কারণ তারা আমাদেরকে এত বেশি অবমূল্যায়ন করেছে। তারপরে আমি মনে করি যে ঠিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ বাংলাদেশে টিকে থাকুক এবং টিকে থাকবে, একে নিশ্চিত করা যাবে না। বাংলাদেশ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা এগুলো সমর্থক শব্দ, পছন্দ না হইতে পারে, আমি ভালো মনে না করতে পারি, কিন্তু এগুলো সমর্থক শব্দ, একই দিকে শব্দ, এক পক্ষের শব্দ, এগুলো বাইরে কেউ শব্দ না। কাজে এখানে ভাঙ্গন সৃষ্টি হতে পারে, নদীর ভাঙ্গন হয়, কিন্তু নদী নিজের পার নিজেই গড়ে নেয়। আবার পার হয়তো স্থানান্তর হয়, পরিবর্তন হয়, কিন্তু নদীর পার থাকে, পার ছাড়া নদী হয় না। নদীর কুল ভাঙ্গে ঠিকই, কিন্তু নদী কিন্তু অকুল হয়ে যায় না, কোথাও বিস্তৃত হয়, কোথাও নতুন কুল হয়। নতুন কুল কখনো ভেঙে চলে যাবে না, কুল হয়তো স্থানান্তর হবে। আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে না, আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারে, আওয়ামী লীগ আবার সামনের দিকে ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই, তবে হয়তো সময় লাগতে পারে। তবে এখানে আওয়ামী লীগেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, তারও চরম বাস্তবতা, বাংলাদেশের বর্তমান বাস্তবতাটাকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। আমি সেই সঙ্গে বলবো, আমার সকল এলাকাবাসীকে বলবো, ধৈর্য ধরেন, দেশটাকে আগে শান্তি চাই, মানুষের আগে নিরাপত্তা চাই, তারপর তো বাংলাদেশ, তারপর তো আমাদের জীবন। আগামী দিনে বাংলাদেশ যত সুখের হয়, নিরাপদ হয়, আমার চেষ্টা নিরন্তর থাকবে। আমি আপ্রাণ চেষ্টা করে যাব একটা নিরাপদ বাংলাদেশের জন্য, আমার এলাকাবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্য। আজকের মতো বিদায় নেই, শেষ করি, কি বলেন? অনেকক্ষণ বললাম, ধন্যবাদ। জি ধন্যবাদ আখতার ভাই, কৃতজ্ঞতা। আপনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেন, আমাদের অনেক বিষয়ে দর্শকরা প্রশ্ন করেন, আমিও প্রশ্ন করি যে রাজনীতি বিশ্লেষণটা করেন। প্রিয় দর্শক, আমরা আসলে এটা রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান,
এটা কোনো মানে আমরা টক শোর মতো করি না, আমরা